উত্তরে নির্বাচন কমিশন লিখিত পত্রের মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে 30শে নভেম্বর 2018 পর্যন্ত সারা দেশে 30শে ডিসেম্বর 2018 পর্যন্ত সারা দেশে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। নির্বাচন কমিশনের উক্ত নিষেধাজ্ঞার লঙ্ঘন করে 30শে নভেম্বর 2018 সন্ধ্যা হতে সারা দেশ হতে অগণিত সাতপন্থী সন্ত্রাসীরা টঙ্গী ইজতেমা ময়দানে শুরাই নিজাম তথা ওলামা ইকরামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলিগি ভাইগণের উপর সন্ত্রাসী আক্রমণ করার উদ্দেশ্যে টঙ্গী ইজতেমা ময়দানের চতুর্দিকে বেআইনিভাবে সমবেত হতে থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2019 সালের আগত টঙ্গী ইজতেমার জন্য ময়দান তৈরির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন মসজিদের সাধারণ মুসল্লি, তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ জামাত বন্ধ হয়ে 2018 সনের অক্টোবর হতেই টঙ্গী ময়দানে মেহনত করে আসছিলেন। এমত অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান শুরাই নিজামের সাথীদের নিকট হতে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বেআইনিভাবে সন্ত্রাসী কায়দায় দখল করার উদ্দেশ্যে সাতপন্থী পুলিশ অফিসার, তৎকালীন পুলিশ অফিসার ছিলেন ডিআইজি হাসানুল হায়দার, তার যোগ সাজসে এবং গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন পুলিশ কমিশনার বেলাল সাহেব ইজতেমা ময়দানের দায়িত্বশীলদেরকে ফোন করে জানায় যে আপনারা অর্থাৎ শুরাই নিজামের সাথীরা আপনাদের লোকজন কমিয়ে ফেলুন, এতে সাত অনুসারীদেরকে শান্ত রাখা যাবে। এভাবে জনাব বেলাল সাহেব সাতপন্থী বাংলাদেশের নেতা জনাব ওয়াসিফুল ইসলামের প্রলোভনে ইজতেমা ময়দানের ভেতরে অবস্থানরত জনবল কমিয়ে সাতপন্থীদের আক্রমণের ক্ষেত্র তৈরি করে। অন্যদিকে জনাব ওয়াসিফুল ইসলাম রাতের অন্ধকারে সারা দেশ থেকে মাওলানা সাদ অনুসারীদের ঢাকার বিভিন্ন স্থানে জড়ো করে, পাশাপাশি ভাড়াটে সন্ত্রাসী হেলমেট বাহিনীকেও টঙ্গীর আশপাশে সংঘবদ্ধ করে। এ সময় তাদের হাতে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র ছিল, সবার বাহুতে সাংকেতিক ব্যাজ ছিল, সবুজ ও কালো ইত্যাদি ব্যাজ পরিহিত ছিল। তারা 1 ডিসেম্বর 2018 সকালে টঙ্গী ইজতেমা ময়দানের সকল গেট ভেঙে মাঠে প্রবেশের মুহূর্তে সাতপন্থীদের পথভ্রষ্ট নেতৃবৃন্দগণের মধ্যে উল্লেখযোগ্য আব্দুল্লাহ মনসুর, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেম গং তদীয় সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণকারীদেরকে জিহাদের আয়াত ও হাদিসের বানোয়াট ব্যাখ্যা শুনিয়ে উত্তেজিত করে তোলে। এভাবে তারা নিরীহ নিরস্ত্র মুসলমানের উপর অন্যায় আক্রমণের অপরাধকে জায়েজ বানানোর অপচেষ্টা করে, যার ফলে 1 ডিসেম্বর 2018 সালে তৎকালীন প্রশাসনের সহযোগিতায় দিল্লির মৌলানা সাদ সাহেবের অনুসারী তথা সাতপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং টঙ্গী ইজতেমা ময়দানে প্রস্তুতিতে কর্মরত নিরীহ নিরস্ত্র সাধারণ মুসল্লি, দাওয়াত ও তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর বিপরীতে আমাদের শুরাই নিজামের সাথীরা সেদিন ময়দানে শান্তিপূর্ণভাবে আমল করে আসছিলেন। পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবিহ ছিল। এই কথাটা একটু ব্যাখ্যা করতে হয় যে সাধারণত আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে পাহারার সাথীদের হাতে একটি বাঁশ থাকে, এটা নিদর্শন। কিন্তু ওই দিন যাতে কোনো রকমের কোনো প্রতীকী কোনো ঝগড়াও দেখা না যায়, এই জন্য লাঠি ফেলে দিয়ে আমাদের সাথীদের হাতে সেদিন তসবিহ ছিল। জি আচ্ছা, এর বিপরীতে আমাদের শুরাই নিজামের সাথীদের হাতে সেদিন তসবিহ ছিল। তারা ছিলেন নামাজ, কোরআন তেলাওয়াত ও তসবিহ তাহলিলে নিমগ্ন। এমত অবস্থায় তাদের ওপর সাতপন্থীরা বাহির থেকে এসে ময়দানের পূর্ব পাশের বাটা গেট ভেঙে ঢুকে পড়ে, যা ভিডিও চিত্রে স্পষ্ট আপনারা দেখতে পাবেন। দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিরীহ সাথীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন সাতপন্থীদের নৃশংস আক্রমণে আমাদের অন্তত 5000 নিরস্ত্র সাধারণ মুসল্লি, তবলিগের সাথী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছিলেন,
যার মধ্যে একজন ময়দানি মৃত্যু হারিয়ে পঙ্গু। লজ্জাজনক বিষয় হলো সাদপন্থীরা নামাজে সেজদারত সাথীর ওপরেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে, এমনকি অনেক বয়োবৃদ্ধ সাথীকে পিটিয়ে পরিহিত পোশাক, জামা ও লুঙ্গি খুলে নেওয়ার মতো বর্বরতাও দেখায়। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন যে তারা একদিকে রড দিয়ে লাঠিপেটা করছিল, অন্যদিকে ইসলামের শাশ্বত কালিমা বিকৃত করে জোর করে অন্যদেরকে দিয়ে বলাচ্ছিল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাদ ওলিউল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের নৃশংসতা এখানেই থেমে থাকেনি। তাদের সেদিনের নারকীয় তাণ্ডব থেকে টঙ্গী ময়দানের পশ্চিম উত্তর কোণে অবস্থিত হাফিজি মাদ্রাসা, যা কাকরাইল মাদ্রাসার একটা অঙ্গ, হেফজখানার কোমলমতি ছাত্র শিক্ষকদের কেউই রেহাই পায়নি। ছোট বাচ্চাদের বাঁচার আকুতিকে উপেক্ষা করে সাঁতার না জানা হেফজখানার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুরাগ নদীতে ছুঁড়ে ফেলছিল। তারা মাদ্রাসা বিদেশি মেহমানদের অবস্থানের টেন্ট ভাঙচুর করে। সাদপন্থীরা ইজতেমার কাজে ব্যবহৃত প্রায় 50টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, নির্বিচারে ধ্বংস করে ইজতেমার কাজে ব্যবহৃত কোটি টাকার ইজতেমাই সামানপত্র। দুঃখজনকভাবে সে সময় ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও তার সহযোগিতায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পুলিশ বাহিনী সেদিন শুধু দর্শকের ভূমিকাই পালন করেনি, তারা সাদপন্থীদেরকে ইজতেমার ময়দানে তাদের প্রবেশ করতেও সহযোগিতা করে। আক্রমণের আগ মুহূর্তে আমরা যখন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি, তখন জবাবে তারা বলছিল, আপনারা ভেতরে থাকুন, আমরা বাইরেরটা দেখছি, বাহির থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। আজকের বৈষম্য বিরোধী প্রশাসনের কাছে আমাদের দাবি হলো, সারা দেশ থেকে কিভাবে হাজার হাজার সাদপন্থী সন্ত্রাসী ঢাকায় জড়ো হলো এবং কিভাবে টঙ্গীতে একত্র হলো, তা আপনারা তদন্ত করে খতিয়ে দেখুন, প্রকৃত সত্য জাতির সামনে পেশ করুন এবং অপরাধীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 1 ডিসেম্বর 2018 টঙ্গীর ময়দানে বহিরাগত সাদপন্থীদের আক্রমণের সংবাদ যখন কাকরাইলে পৌঁছে, তখন জরুরি ভিত্তিতে সেখানে দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ ও দাওয়াত তাবলীগের মুরব্বী হযরত বৈঠক করেন। আমরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কল করে অবহিত করি। তিনি আমাদের দেয়া তথ্য নাকচ করে তিনি বলেন যে ময়দান শান্ত আছে, সেখানে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি। অথচ ততক্ষণে আমাদের হাজার হাজার সাথী হতাহত হয়েছে। আমরা যখন আবারও কল করে প্রচারের মাধ্যমে সরাসরি লাইভ প্রচারিত খবর, প্রকৃত চিত্র ইত্যাদি তুলে ধরি, তখন তিনি উত্তরে মিথ্যাচার করে বলেন, ময়দানে অল্প কিছু ঘটনা হয়তো ঘটেছে, এতে উদ্বেগের কিছুই নেই। যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী প্রশাসন নিজেরাই সেদিন সাদপন্থীদেরকে আক্রমণের সুযোগ করে দিয়েছিল। ময়দানে হামলার বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর সাহেবকে অবহিত করা হলে তিনি স্বীকার করেন যে তিনি সাদপন্থীদেরকে 1 ডিসেম্বর ময়দানে প্রবেশ করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন, যা ছিল তার সম্পূর্ণ বেআইনি হস্তক্ষেপ। পরদিন 2 ডিসেম্বর রোববার শীর্ষ ওলামা মাশায়েখ ও কাকরাইল মসজিদের শুরার মুরব্বী হযরতদের সংবাদ সম্মেলন করে টঙ্গীর ন্যাক্কারজনক হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার মিথ্যা আশ্বাস দিয়েও কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয়নি, যার ফলে স্পষ্টত বোঝা যায় যে টঙ্গী হামলার ঘটনার সাথে আওয়ামী সরকার প্রত্যক্ষভাবে জড়িত। বিচারহীনতার এই আওয়ামী সংস্কৃতি সাদপন্থীদেরকে পরবর্তী সময় দেশের বিভিন্ন স্থানে আরো বেশি সন্ত্রাসী অপতৎপরতা চালানোর সাহস জুগিয়েছে। সাদপন্থীদের সেদিনের বর্বর ও নেককারজনক আক্রমণ শুধু বাংলাদেশের ভেতরেই নয়, বহির্বিশ্বেও দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। বিদেশি সাথীদের মনে আতঙ্ক ছড়িয়েছে এবং সেই ঘটনার পর থেকে বাংলাদেশে বিদেশি মেহমানদের আগমন হ্রাস পেয়েছে, যা আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগজনক। দুঃখজনক বিষয় হলো,
2018 সালের 1 ডিসেম্বর সেই টঙ্গী ট্র্যাজেডির পিছনে দিল্লির মৌলানা সাদ সাহেব নিজেও সম্পৃক্ত ছিলেন। তার ইন্ধন উত্তেজনাকর বয়ান ও বিদেশি শক্তির কলকাঠির ফলেই বাংলাদেশের মাটিতে সাদপন্থীরা এমন নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল। এবং তার একটি প্রমাণ এও যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত ও হতাহত হওয়ার পরেও তার মুখ থেকে একটি শব্দ সান্ত্বনামূলক অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোনো ধরনের কোনো শব্দ তার মুখ থেকে নিঃসৃত হতে আমরা শুনিনি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আরো দুঃখজনক বিষয় হলো নিরীহ নিরস্ত বয়োবৃদ্ধ তাবলিগী সাথী, সাধারণ মুসল্লি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, ওলামা ইকরাম ও মাদ্রাসা ছাত্রদের উপর সাদপন্থীদের এই নৃশংস একতরফা আক্রমণের পরদিন বিভিন্ন মিডিয়াতে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ হিসেবে তুলে ধরা। তার প্রতিবাদ আগেও করেছি, আজও করছি। এটা কখনোই দুপক্ষের সংঘাত ছিল না, এটি ছিল সাদপন্থীদের একতরফা নৃশংস বর্বর আক্রমণ, যা বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে। আমরা সেখানে ছিলাম নিরীহ মজলুম। বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করাটাই আজকের এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। আমরা অনুরোধ করব আপনারা অনুসন্ধানী তথ্য সংগ্রহ করে সেদিনের ন্যাক্কারজনক আক্রমণের প্রকৃত সত্য ও বাস্তবতা উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরবেন। আমরা চাই জনগণের এই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে 1 ডিসেম্বর 2018 এর টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের নৃশংস হামলা ও হতাহতের ঘটনার তদন্ত সম্পন্ন করবেন, অপরাধীদের শনাক্ত করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন।